শুরু করছি ক্লাস 8-এর র্যামার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এভলিউশনের সেট নাম্বার 9-এর আমাদের সিন আনসিন এবং গ্রামার পোর্শন। তো প্রথমে বলেছে এখানে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের টেক্সটটি পড়ে আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে বলা হয়েছে। তো এখানে যে গল্পটি আছে সেই গল্পটি হলো দ্য হ্যাপি প্রিন্স থেকে নেওয়া। আমরা চলে আসছি কোশ্চেন অ্যান্সারে। এ নাম্বারে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1, হোয়ার ডিড দ্য হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ হোয়েন হি ওয়াজ অ্যালাইভ? যখন হ্যাপি প্রিন্স জীবিত ছিল তখন সে কোথায় তার জীবিত থাকা অবস্থায় তিনি তখন কোথায় সময় কাটাতেন? তাহলে আমাদের উত্তরটি হবে দ্য হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ ইন আ প্যালেস। তিনি রাজপ্রাসাদে থাকতেন। নাম্বার 2 বলছে ওয়াই ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স ক্রাইং? কেন হ্যাপি প্রিন্স কাঁদছিল? তাহলে আমাদের উত্তর লিখব দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ ক্রাইং বিকজ হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, তিনি যখন জীবিত ছিলেন, হি স্পেন্ড হিজ লাইফ ইন এ প্যালেস, তিনি রাজপ্রাসাদে তার জীবনটাই কাটাতেন। বাট আফটার হিজ ডেথ, কিন্তু তার মৃত্যুর পরে হি স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দ্য টাউন, তিনি ঠিক অ্যাজ এ স্ট্যাচু, তিনি স্ট্যাচু হিসাবে শহরের ঠিক মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন। হি ক্যান সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন হিজ ল্যান্ড, এবং তিনি সেখান থেকে দেখতে পাচ্ছিলেন কি তার সমস্ত গরিব লোকজনদেরকে, এবং তার যে শহরটা এত নোংরা কুৎসিত তা তিনি পরিষ্কার করে দেখতে পাচ্ছিলেন। নাম্বার 3 বলছে ফর হুম ওয়াজ দ্য পুয়ার ওমেন মেকিং দ্য ড্রেস? গরিব মহিলারা কার জন্য পোশাক বানাচ্ছিলেন? দেখব দ্য পুয়ার ওমেন ওয়াজ মেকিং দ্য ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ দ্য প্যালেস। সেই রাজপ্রাসাদের সুন্দর একটি ইয়ং মহিলার জন্য তারা সেই ড্রেস বানাচ্ছিলেন। নাম্বার বি বলছে রাইট ট্রু ফলস। নাম্বার 1, দ্য স্ট্যাচু ক্যান মুভ এনিওয়ার? স্ট্যাচুটা কি, মূর্তিটা কি সব জায়গায় যেতে পারত? নাম্বার 2 বলছে দ্য সন অফ দ্য ওমেন ওয়াজ সাফারিং ফ্রম এ হেডেক? সেই মহিলার পুত্র বা ছেলেটি কি মাথা ব্যথা হচ্ছিল? নাম্বার 3 বলছে দ্য স্ট্যাচু স্টুড ইন দ্য মিডল অফ দ্য টাউন? সে মূর্তিটি শহরের ঠিক মাঝ বরাবর দাঁড়ানো ছিল। তো নাম্বার 1 বলছে দ্য স্ট্যাচু, এই নাম্বার 1টা হবে এখানে ফলস, নাম্বার 2ও ফলস হবে, নাম্বার 3 হবে ট্রু। তারপরে নাম্বার 2 দেখো এখানে একটি কবিতা দেওয়া আছে, দ্য সি থেকে দেওয়া। সেই সি কবিতাটির এখন আমাদের কোশ্চেন অ্যান্সারে চলে যাব। এই নাম্বারে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য সি শেক ইটস ওয়েট সাইড লাইক কি বিয়ার, টাইগার না ডগ? কি কার মতন সে চাটছিল? এটা হবে ডগ। নাম্বার 2 হবে দ্য সি রিমেইন কোয়াইট ইন দ্য মিডল অফ দ্য ইয়ার। এরপরে বি নাম্বার হবে কোশ্চেন বলছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। এই কবিতাটির কবিতার লেখকের নাম কি ছিল? দ্য পোয়েট ইজ জেমস রিভস। নাম্বার 2 বলছে হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড? তো স্টর্মি ক্লাউড কি হবে? দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। এরপরে নাম্বার 3 বলছে পিক আউট এ লাইন ফ্রম অ্যাবাভ এক্সার্ট হুইচ শো দ্য লেজিনেস অফ দ্য সি। মানে একটা লাইন কবিতা থেকে তুলে দিতে বলেছে যেখানে বোঝা যাচ্ছে যে সমুদ্র যে কিছু কতটা অলস সেটাও ওখানে লেখা আছে। তো সেই জিনিসটা তোমাদেরকে তুলে দিতে বলা হয়েছে। তাহলে আমাদের 3 নাম্বারের অ্যান্সারটি আমরা লিখব কি, কোন লাইনটা তুলে দিব? হি লাইস অন দ্য স্যান্ডি শোর্স সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোর্স। তারপরে নাম্বার সি বলছে হি শেকস হিজ ওয়েট সাইড ওভার দ্য মাউন্টেন। এই পোর্শনটা তোমাদের ট্রু হবে না ফলস হবে? তাহলে আমাদের এই পোর্শনের উত্তরটি হবে, এটি হবে ফলস, আর অ্যান্সারটি হবে হি শেকস
his website over the cliffs. এরপরে দেখো, এরপরে প্রশ্ন আমাদেরকে দিয়ে দিয়েছে একটি আনসিন। সেই আনসিনটা আমরা এখন পড়ে তার কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। আমাদের আনসিনে বলছে আসাম। আসাম ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। আসাম হচ্ছে ভারতের উত্তর, আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বতে আসাম অবস্থিত। হ্যাজ বিন কল্ড দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের এখানে আসামকে বলা হয় টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড। দ্য টি গ্রোজ ইন bushes in the tea state there are thousands and thousands of tea bushes. টি চা বাগানগুলো যেগুলো গড়ে ওঠে মানে বেড়ে ওঠে তা বুশেস মানে মিডিয়াম যে সাইজ এটাকে বলা হয় বুশেস। তো এখানে হাজারের পর হাজার এরকম চায়ের গাছ আছে, সেগুলোকে বলা হয় টি স্টেট। দে আর প্ল্যান্টেড এ লং লাইন। একটি লম্বা লাইনে সেগুলোকে গাছগুলোকে লাগানো হয়। ইয়ারলি ইন দ্য মর্নিং কোম্পানিজ অফ ইন্ডিয়ান ওমেন, সেই কোম্পানির যে মহিলারা আছেন তারা একদম সকালবেলায় ইচ ক্যারিং এ বাস্কেট, তারা প্রত্যেকে একটি করে বাস্কেট বহন করে, গো অফ দ্য গার্ডেন্স টু প্লাক দ্য লিভ, এবং বাগানে যায় সে পাতা তোলার জন্য। অনলি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড মোস্ট টেন্ডার লিভস আর প্লাক, সব থেকে একদম কচি পাতাগুলো এখানে তোলা হয়। দ্য লিভস আর দেন ওয়েটেড, তারপরে সেই পাতাগুলোকে ওজন করা হয়। অ্যান্ড টেকেন অফ টু দ্য ফ্যাক্টরি টু মেড ইনটু টি অ্যাজ উই নো ইট, তারপরে সেই পাতাগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় কি চা বানানোর জন্য, যেগুলোকে আমরা দেখি। তো হয়ে গেল আমাদের এ নাম্বারে কোশ্চেন বলছে হোয়ার ইজ আসাম, আসাম কোথায়? তাহলে আমাদের উত্তর হবে আসাম ইজ ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। নাম্বার 2 বলছে হোয়াই ইজ আসাম কল্ড দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডে টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড কেন বলা হয়? আসাম ইজ কল্ড দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড বিকজ ইন দ্য টি স্টেট দেয়ার আর থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ টি বুশেস, দে আর প্ল্যান্টেড ইন লং লাইন্স। এখানে আসামকে বলা হয় টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড, তার কারণ হচ্ছে এখানে টি স্টেট মানে অনেকগুলো বাগান নিয়ে বলা হয় এটাকে টি স্টেট। সেই টি স্টেটের মধ্যে হাজার হাজার সেই চা গাছগুলো লাইন করে সেখানে লাগানো হয়, সেখানে অজস্র। এরপরে বলছে নাম্বার 3 হোয়াট কাইন্ড অফ লিভস আর প্লাক ফর মেকিং টি। চা বানানোর জন্য কোন পাতা নেওয়া হয়? অনলি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড মোস্ট টেন্ডার লিভস আর প্লাক, সব থেকে একদম কচি পাতা যেটা হয়, দুটি পাতা একটি করে যেটাকে আমরা বলতে পারি, সেই পাতাকে এখানে নেওয়া হয়। এরপরে বি নাম্বার বলছে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। ইয়ারলি, ইয়ারলি দিয়ে তোমাদেরকে একটি বাক্য রচনা করতে বলা হয়েছে। তাহলে ইয়ারলি খুবই সোজা, তো আমরা লিখতে পারি আই গেট আপ হবে। আই গেট আপ ইয়ারলি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। এরপরে নাম্বার সি বলছে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস অফ দ্য গিভেন বিলো, এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। তো নাম্বার সিতে বলেছে অল কাইন্ডস অফ লিভস আর সুইটেবল ফর মেকিং টি, সব রকমের পাতা দিয়েই চা তৈরি করা হয়। তো এই পোর্শনটা হবে ফলস। এখানে হবে অনলি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড দ্য মোস্ট টেন্ডার লিভস আর প্লাক। হয়ে গেল আমাদের সি নাম্বারের পোর্শন। এরপরে আসছি আমরা ডি নাম্বারে। এরপর ডি নাম্বারে বলছে রাইট দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোয়িং ইয়ংগেস্ট। ইয়ংগেস্টের অপোজিট হবে কি ওল্ডেস্ট, কী হবে ওল্ডেস্ট। আর উত্তরটা দেখে নাও, ইয়ংগেস্টের অপোজিট হবে তোমাদের এখানে ওল্ডেস্ট। এরপরে আমরা চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে এখানে নাম্বার 4-এ দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ সুইটেবল প্রেফিক্স ও সাফিক্স টু ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেট থেকে ব্র্যাকেটের মধ্যে যা আমাদের দেওয়া আছে তার মধ্যে সাফিক্স অথবা প্রেফিক্স অ্যাড করে লিখতে বলা হয়েছে। তো প্রথমে বলেছে দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইট দেওয়া আছে। 2 নাম্বার বলেছে উই শুড নট কারেজ আছে এনিওয়ান। তো আমরা লিখতে পারি এখানে এক্সাইট হয়ে যাবে আমাদের এক্সাইটমেন্ট, কারেজ হয়ে যাবে ডিসকারেজ। নাম্বার 5 ডু অ্যাজ ডাইরেক্ট বলছে চিলড্রেন লাভ প্লেয়িং উইথ ডলস। এখানে বলছে রিরাইট ইউজিং নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ ইউজ করে তোমাদেরকে বাক্যটি লিখতে বলা হয়েছে। বলছে চিলড্রেন লাভ দ্য প্লেয়িং অফ ডলস। নাম্বার 2 বলছে শি ইজ দ্য গার্ল
হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস। এখানে তোমাদের প্রিন্সিপাল ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আছে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ হবে শি ইজ দ্য গার্ল, আর ডিপেন্ডেন্ট ক্লজ হবে হু অলওয়েজ টেক কেয়ার অফ হার ফ্রেন্ডস। নাম্বার 3 বলছে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড। আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে অ্যাডভার্বের যে গ্রুপ অফ ওয়ার্ডস আছে আর কোন ওটা তোমাদের মেনটেন করতে বলা হয়েছে, মেনশন করতে বলা হয়েছে। তাহলে এটা হবে এখানে ইফ হি ওয়ার্কস হার্ড। নাম্বার 5 বলছে দ্য চাইল্ড ইজ টু স্মল টু স্ট্যান্ড। এখানে ইনফিনিটিভ তোমাদের ভাবে ইনফিনিটিভ শো করতে বলছে, এখানে হবে হচ্ছে টু স্ট্যান্ড। নাম্বার 5 দ্য সোয়ালো সে টু দ্য স্ট্যাচু আই এম স্টেইং উইথ ইউ। এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে আমরা ন্যারেশন যদি চেঞ্জ করি তাহলে উত্তরটি হবে দ্য সোয়ালো told the statue that he was staying with him. Number 6 he likes to play football. এখানে ইনফিনিটিভ ভার্ব কোনটা হবে দেখতে বলা হয়েছে, তাহলে এটা হবে এখানে টু প্লে। আর নাম্বার 7 বলছে দ্য গুয়াভা ইজ ফিট টু ইট। এখানেও তোমাদের বলেছে আন্ডার ইনফিনিটিভ হবে টু ইট হবে। নাম্বার 8 বলছে দ্য চাইল্ড সেড আই এম গোয়িং হোম। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, তো হবে দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম।